ভয়ঙ্কর হচ্ছে করোনার গতি প্রকৃতি, দ্রুত বাড়ছে শনাক্তের হার, যুক্তরাজ্যের চেয়েও ভয়াবহ বলছেন গবেষকেরা। সর্বোচ্চ সংক্রমণের মধ্যেই আজ হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা, করোনা স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রে যাওয়ার আহ্বান। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প বাজারে অগ্নিকাণ্ডে ৩ জনের মৃত্যু, পুড়ে গেছে অন্তত ২০টি দোকান। বাংলাদেশের ২০০ প্রতিষ্ঠানে সাইবার হামলা চালিয়েছে হাফনাম হ্যাকার্স গ্রুপ, ঝুঁকিতে গোপনীয় তথ্য। এবং উখিয়া টেকনাফ সীমান্তের ৪৮ কিলোমিটারে হচ্ছে কাঁটাতারের বেড়া, লক্ষ্য রোহিঙ্গা অনুপ্রবেশ ও ইয়াবা পাচার বন্ধ। স্বাগত সকাল ৯টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সাথে আছি শাফাত বিন ফরিদ এবং আমি সঞ্চারী মজুতমা। শুনছিলেন শিরোনাম, যাচ্ছে পুরো খবরে। দিন দিন ভয়ঙ্কর হচ্ছে করোনা ভাইরাসের গতি প্রকৃতি, লাফিয়ে লাফিয়ে বাড়ছে শনাক্তের হার। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে রোগী শনাক্তের হার ২৩ ভাগ হলেও রাজধানীর অনেক ল্যাবে তা ৩৫ থেকে ৬৫ ভাগ, অথচ ১ মাস আগেই এই হার ছিল ১০ ভাগের কম। পরিস্থিতিকে যুক্তরাজ্যের চেয়েও ভয়াবহ বলছেন গবেষকেরা। ২৯ মার্চ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ১৮৮ নমুনা পরীক্ষায় করোনা রোগী শনাক্ত ১০৯ জন, শনাক্তের হার ৫৮, অর্থাৎ প্রতি ১০০টি নমুনা পরীক্ষায় ৫৮ রোগী শনাক্ত। বুধবার মুগদা মেডিকেলেও ১৮৮ নমুনা পরীক্ষায় ১০২ জনের করোনা ধরা পড়ে, শনাক্তের হার ৫৪। রোগী যদি এইভাবে অবলীলায় আরো বাড়তে থাকে তাহলে জনদুর্ভোগ কিন্তু চরমে পৌঁছাবে। সুতরাং এক্ষুনি এটি অত্যন্ত কঠিন পদক্ষেপ নেওয়া উচিত যাতে আর কোনো রোগীর সংখ্যা না বাড়ে। একই দিনে বেসরকারি ইম্পালস হাসপাতালে ১০৮ নমুনা পরীক্ষায় ৭২ জন করোনা রোগী শনাক্ত। এএমজেড হাসপাতালেও শনাক্তের হার ৬০ থেকে ৬৫ ভাগ। বাংলাদেশের পরিস্থিতি বর্তমানে যুক্তরাজ্যের দ্বিতীয় ওয়েভের চেয়ে ভয়াবহ। তার কারণ হচ্ছে, আপনারা যদি দেখেন যে ২-৩ তারিখে আমাদের বাংলাদেশে কিন্তু ৫০০ অ্যারাউন্ড 500 প্রতিদিন রোগ শনাক্তের সংখ্যা ছিল। এখন সেটা ২২-২৩ দিনের ভেতরে পৌঁছে গেল কততে? ৫,০০০-এর ওপরে। যেসব ল্যাবে বিদেশগামী বা অন্য কোনো প্রয়োজনে করোনা পরীক্ষা দরকার, সেখানে করোনা শনাক্তের হার ২০ থেকে ২৫ ভাগের মতো। আর যেসব ল্যাবে করোনা সন্দেহে নমুনা পরীক্ষা হয়, সেখানে শনাক্তের হার ৩৫ থেকে ৬৫। গত ২০ দিনে করোনা সংক্রমণের হার সেটা এত বেশি বৃদ্ধি পেল, ড্রামাটিক ওয়েতে বৃদ্ধি পেল। এভরিডে যদি ৫০০-১,০০০ লোক আসে হাসপাতালে, তাহলে তো আমরা এই সারা ঢাকা শহরে হাসপাতাল তৈরি করে ফেলে সারা ঢাকা শহরকে হসপিটালে কনভার্ট করলেও আমরা এই লোক জায়গা দিতে পারবো না। এই কাজেই যেখান থেকে উৎপত্তি হচ্ছে সেই জায়গাগুলো কন্ট্রোল করতে হবে। ঢাকার বাইরেও ছড়িয়েছে উচ্চ সংক্রমণ। ৪ জেলায় করোনা শনাক্তের হার ২৫ ভাগের বেশি, মৌলভীবাজারে তা প্রায় ৩০ ভাগ। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে এ যাবৎকালের সর্বোচ্চ ৬,৪৬৯ জনের করোনা শনাক্তের রেকর্ড হয়েছে বৃহস্পতিবার। একদিনে দ্বিতীয় সর্বোচ্চ ৫৯ জনের মৃত্যুর সঙ্গে রেকর্ড হয়েছে সর্বোচ্চ নমুনা পরীক্ষারও। আর গত দুদিনে শনাক্তের সংখ্যা ফেব্রুয়ারিতে মোট শনাক্তের চেয়েও বেশি। স্বাস্থ্যবিধি না মানলে হাসপাতালে শয্যা সংখ্যা বাড়িয়ে পরিস্থিতি সামাল দেয়া যাবে না বলে সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী। দিন দিনই ভয়ঙ্কর হচ্ছে করোনা। নমুনা পরীক্ষায় আগ্রহ হারানো অনেকেই এখন হন্য হয়ে ছুটছেন হাসপাতাল থেকে হাসপাতালে, আর প্রতিটি হাসপাতালেই পরীক্ষার জন্য দীর্ঘ লাইন। সবার শরীরেই করোনার লক্ষণ উপসর্গ। বৃহস্পতিবার ২২৬ ল্যাবে ২৮,০০০ নমুনা পরীক্ষায় শনাক্তের রেকর্ড দেখল দেশ। সংক্রমণ ধরা পড়েছে প্রায় ৬,৫০০ মানুষের শরীরে, শনাক্তের হার প্রায় ২৩ ভাগ। ফেব্রুয়ারিতে দেশে করোনা শনাক্ত হয়েছে ১১,০০০ আর মার্চে ৬৫,০০০। গত ২ দিনের শনাক্ত রোগী পুরো ফেব্রুয়ারিতে শনাক্তের চেয়েও বেশি। আমাদের চ্যালেঞ্জ হচ্ছে যে মানুষের আক্রান্তের যে হার, সংক্রমণের যে ঊর্ধ্বগতি, সেটি মানুষের কাছ থেকে মানুষের কাছে ছড়িয়ে যাচ্ছে।
যে কোনো মূল্যে সেটিকে প্রতিহত করতে হবে। হিউম্যান ট্রান্সমিশন বন্ধ করাটাই হচ্ছে আমাদের প্রথম এবং প্রধান চ্যালেঞ্জ। গত বছরের 30 জুন করোনায় মৃত্যু হয়েছিল 64 জনের। বৃহস্পতিবার দ্বিতীয় সর্বোচ্চ 59 জনের মৃত্যু হয়েছে। তাদের 40 জনের মৃত্যুই ঢাকায়। 57 জন হাসপাতাল আর বাসায় মৃত্যু হয়েছে 2 জনের। নিজেদের পরিবারকে রক্ষা করার জন্য এবং দেশকে রক্ষা করার জন্য আপনারা যে যতই আলোচনা করুক না কেন, একটা সীমাবদ্ধতা আছে। হাসপাতালে কিন্তু যতই বেড বাড়াই এরও একটা শেষ আছে। তারপরে কিন্তু আর আমরা রোগী নিতে পারবো না, নিতে পারবেই না, জায়গায় থাকবে না। দেশে করোনায় গত 7 দিনেই মারা গেছেন 308 জন, শনাক্ত 33,000। ফেব্রুয়ারির তুলনায় মার্চে মৃত্যু ও শনাক্ত 3 গুণ বেশি। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মোকাবিলায় চলমান বইমেলা, সামাজিক অনুষ্ঠান, বিনোদন কেন্দ্র ও অন্যান্য মেলা বন্ধের সুপারিশ করেছে কোভিড-19 জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। এছাড়া হাসপাতালগুলোতে শয্যা ও আইসিইউ বাড়ানোর পরামর্শও দিয়েছে তারা। বৃহস্পতিবার কোভিড-19 জাতীয় কারিগরি কমিটির সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। এতে আরও বলা হয়, রোগ প্রতিরোধের জন্য অবিলম্বে সামাজিক অনুষ্ঠান, বিনোদন কেন্দ্র, বইমেলা ও অন্যান্য মেলা বন্ধ করা দরকার। পরিবহনে সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা সম্পর্কে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। সব নির্দেশনা যাতে পালন করা হয় তার ব্যবস্থা নিতে হবে। ধর্মীয় আচার অনুষ্ঠানগুলোতে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে ইসলামিক ফাউন্ডেশন থেকে দিক নির্দেশনা নেওয়া যেতে পারে বলেও জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে। করোনা নিয়ন্ত্রণে যুক্তরাজ্য বাদে পুরো ইউরোপ এবং আরও 12টি দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে সাময়িক এই নিষেধাজ্ঞা জারি করা হয়। এ সময় বেবিচকের চেয়ারম্যান মফিদুর রহমান জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দেশে করোনার সংক্রমণ ঠেকাতে 29 মার্চ বেশ কিছু নির্দেশনা জারি করে সরকার। এরই ধারাবাহিকতায় বিদেশ ভ্রমণ ও আগমনে দেয়া হয়েছে নির্দেশনা, যা 3 এপ্রিল থেকে 18 এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাজ্য ছাড়া ইউরোপের বাকি সব দেশ এবং আর্জেন্টিনা, ব্রাজিল, বাহরাইন, চিলি, জর্ডান, কুয়েত, লেবানন, পেরু, কাতার, সাউথ আফ্রিকা, তুরস্ক ও উরুগুয়েতে করোনার প্রভাব বেড়ে যাওয়ায় এসব দেশ থেকে আসায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যে ডাটা আসছে, এতে দেখা যাচ্ছে যে ইউরোপের ভিতরে ইউকে এখন ভালো অবস্থানে আছে এবং তারা ওই রিস্ক কান্ট্রি থেকে ইউকে সরে গেছে। যেহেতু ইউকে থেকে সরে গেছে, এখন তো আমাদের কোনো বাধা নেই। এছাড়া অন্যান্য দেশ থেকে যারা আসবেন তাদের করোনা টেস্টের নেগেটিভ রিপোর্ট থাকা সহ বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। 4 দিন আমাদের হোটেলে অথবা সরকার নির্ধারিত যেসব কোয়ারেন্টাইন ফ্যাসিলিটিস আছে ওখানে থাকতে হবে। 4 দিন থাকার পরে স্বাস্থ্য পরীক্ষা করা হবে, পিসিআর টেস্ট করা হবে। পিসিআর টেস্টে যদি নেগেটিভ আসে তখনই তারা হোম কোয়ারেন্টাইনের জন্য যাবে, বাকি 14 দিন কমপ্লিট করার জন্য। দেশে করোনার সংক্রমণ বাড়লে ফ্লাইট চলাচল আরও সীমিত করা হবে বলেও জানায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার বিস্তার রোধে লঞ্চে অর্ধেক যাত্রী বহনের শর্তে ভাড়া বাড়ানো হলো 60%। তবে প্রথম দিনে মানা হয়নি সেই শর্ত। ভাড়া বাড়লেও সব লঞ্চেই দেখা গেছে স্বাভাবিক সময়ের মতো যাত্রী বহনের চিত্র। এদিকে রেলেও পুরোপুরি মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী বহনের শর্তে 60% ভাড়া বাড়ানোর সরকারি নির্দেশনা আসে 1 এপ্রিল দুপুরে। আমরা মনে করেছি যে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে গেলে ভাড়া বৃদ্ধির কোনো বিকল্প নাই, এটা বৃদ্ধি করতে হবে। কারণ মালিকরা আমাদের সম্মত হয়েছে যে তাদের যে ক্যাপাসিটি তার থেকে অর্ধেক তারা যাত্রী পরিবহন করবে এবং সেই জন্য আমরা যাত্রী পরিবহনের ক্ষেত্রে আমরা 60% ভাড়া বৃদ্ধি করেছি। যেই ভাড়াটা ক্যাবিনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সরকারি এই নির্দেশনার প্রায় 4 ঘন্টা পর সদরঘাট থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে যায় এমভি ফারহান 11 লঞ্চটি। এ লঞ্চটিতেও উপেক্ষিত করোনার স্বাস্থ্যবিধি। যাত্রীরা স্বাভাবিক সময়ের মতোই যাত্রা করেন গন্তব্যে। এমন চিত্র প্রায় প্রতিটি লঞ্চেই। কর্তৃপক্ষের দাবি, সরকারের নির্দেশনা পালনে তাদের চেষ্টার কোনো কমতি নেই। তাপমাত্রা মাপতেছি এবং হাতে স্প্রে করতেছি হ্যাক্সিসুল দ্বারা,
অনেকে মানে অনেকে মানে না। যাতে মাস্ক থাকে সবার মুখে এবং গ্যাপ তৈরি করে আমাদের পক্ষ থেকে আমরা লোক দিয়ে এগুলি করাবো। লঞ্চে ওঠার সময় অর্ধেক যাত্রী বহন বা বাড়তি ভাড়ার কথা কিছুই বলা হয়নি বলে জানান যাত্রীরা। লঞ্চে উঠছি তাও বলে নাই যে 60% ভাড়া বাড়তি আজকে থেকে 100 টাকায় 160 টাকা দিতে হবে। আসলে কি আমি সক্ষম সেই যাত্রী হিসেবে? স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে বিআইডব্লিউটি এর নজরদারিও দেখা যায় ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনালে। এদিকে রেলপথের যাত্রীদের মধ্যেও স্বাস্থ্যবিধি পালনে দেখা গেছে অনীহা। কমলাপুর রেল স্টেশনে টিকিট কাউন্টারে কেউ মানছেন না শারীরিক দূরত্বের নিয়ম। ট্রেনের ভেতরেও উপেক্ষিত করোনার স্বাস্থ্যবিধি। কর্তৃপক্ষ বলছে অগ্রিম টিকিট বিক্রি থাকায় 5 এপ্রিলের আগে স্বাস্থ্যবিধি পুরোপুরি নিশ্চিত করা সম্ভব নয়। পূর্ণাঙ্গ স্বাস্থ্যবিধি মেনে আমাদের 5 তারিখ থেকে আমরা গাড়ি চালাতে পারবো। এর আগে কিছু কিছু টিকিট বিক্রি হয়ে গেছে অগ্রিম, ওই টিকিটগুলিতে আমরা ফিরিয়ে আনতে পারবো না। আর আগে যেমন 10 দিন আগে টিকিট বিক্রি হতো, এখন আমরা 5 দিন আগে টিকিট বিক্রি করতেছি। করোনা প্রতিরোধে গণপরিবহনে করোনার স্বাস্থ্যবিধি কঠোরভাবে বাস্তবায়নের তাগিদ বিশেষজ্ঞদের। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে রেকর্ড করোনা সংক্রমণের মধ্যে আজ হচ্ছে মেডিকেলে ভর্তি পরীক্ষা। সকাল 10টা থেকে 11টা পর্যন্ত হবে এই পরীক্ষা। এবার 1,22,000 পরীক্ষার্থী ভর্তির আবেদন করেছেন। পরীক্ষা হবে সারা দেশের মোট 55টি কেন্দ্রে। এর মধ্যে ঢাকা মহানগরে রয়েছে 15টি পরীক্ষার কেন্দ্র। এই 15 কেন্দ্রে 47,000 ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করবেন। পুলিশের নির্দেশনা অনুযায়ী সকাল 8টার মধ্যেই কেন্দ্রে পৌঁছেছেন বেশিরভাগ পরীক্ষার্থী। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে ও স্বাস্থ্যবিধি মেনে সম্পন্ন করতে কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশের বিজ্ঞপ্তিতে। সবার জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করার পাশাপাশি কেন্দ্রে হাত ধোয়ার ব্যবস্থা থাকছে। অন্যান্য বছরের মতো এবারও পরীক্ষা কেন্দ্রে মোবাইল সহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস আনার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে মোতায়েন রয়েছে পর্যাপ্ত পরিমাণে পুলিশ সদস্য, রয়েছে ভ্রাম্যমাণ আদালতও। মেডিকেলে ভর্তি পরীক্ষার আরও খবর জানাতে এবার ঢাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ্র। তিনি রয়েছেন তিতুমির কলেজে। বিপ্রজিৎ, ঢাকাতে তো মোট 15টি কেন্দ্র রয়েছে, তো তিতুমির কলেজে আজকে মোট কতজন পরীক্ষার্থী রয়েছেন এবং স্বাস্থ্যবিধি মানাতে যে পুলিশ যে নির্দেশনা দিয়েছে সেগুলোর কতটুকু বাস্তবায়ন হচ্ছে? দেখুন, আপনি জানেন যে ঢাকা মহানগরীর 15টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে এবং সারা দেশে পরীক্ষা হচ্ছে মোট 55টি কেন্দ্রে। ঢাকা মহানগরীতে পরীক্ষায় অংশ নিচ্ছেন 47,000 শিক্ষার্থী এবং সারা বাংলাদেশে পরীক্ষায় অংশ নিচ্ছেন 1,22,874 জন। পুলিশের নির্দেশনা অনুযায়ী যেহেতু গণপরিবহনের যাত্রী সক্ষমতা অর্ধেক করে দেওয়া হয়েছে, তাই সকাল 8টার মধ্যে কিন্তু তাদেরকে কেন্দ্রে আসতে বলা হয়েছে। এছাড়া স্বাস্থ্যবিধির যে বিষয়টি, আপনি জানেন যে করোনা সংক্রমণ কিন্তু রেকর্ড পরিমাণে বেড়েছে গত 1 মাসে এবং সংক্রমণের হার পৌঁছে গেছে 20%। এমন অবস্থায় কিন্তু অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষা এবং এই পরীক্ষার সময় কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে পুলিশের পক্ষ থেকে নির্দেশনা ছিল, অর্থাৎ শারীরিক দূরত্ব মেনে চলা, সবাইকে মাস্ক ব্যবহার করা। কিন্তু এখানে আমরা 2-1 জনকে দেখেছি যারা কিন্তু মাস্ক ব্যবহার করছেন না। শারীরিক দূরত্বের ব্যাপারটি কিন্তু একেবারেই এখানে মানা হচ্ছে না। আর অধিকাংশ শিক্ষার্থী কিন্তু কেন্দ্রে পৌঁছে গেছেন 8টার মধ্যেই এবং তাদেরকে কিছুক্ষণ আগে ঢোকানো শুরু হয়েছে এবং তারা ঢুকে গেছেন ইতিমধ্যেই পরীক্ষা কেন্দ্রে। আর সবকিছু মিলিয়ে আমি আপনাকে যে বিষয়টি জানাতে চাই সেটি হচ্ছে, আপনি জানেন আজ সকাল 10টা থেকে 11টা পর্যন্ত কিন্তু এই পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে। আর বর্তমানে দেশে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা কিন্তু 37টি আর এর আসন রয়েছে 4,350টি। আর সেই হিসেবে এবছর কিন্তু প্রতি আসনের জন্য লড়বেন 18 জন শিক্ষার্থী। আর সবকিছু মিলিয়ে এখানে যে বিষয়টি, হ্যান্ড স্যানিটাইজার দিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানোর বিষয়ে যে নির্দেশনাটি ছিল, সেই নির্দেশনার সুস্পষ্ট বাস্তবায়ন আমি কিন্তু গেটে দেখতে পাচ্ছি না। ভেতরে সে ব্যবস্থা আছে কিনা সেটি আমি জানি না। এছাড়া ইলেকট্রনিক যত ডিভাইস আছে সেই ডিভাইসগুলো নিয়ে কিন্তু শিক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে, কেন্দ্রের ভিতর প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এছাড়া নগরীর যত ফটোকপিয়ার মেশিন বা প্রিন্ট মেশিনের দোকান ছিল সেগুলো কিন্তু রাত 8টার পরেই বন্ধ করে দেওয়া হয়েছে সুষ্ঠু এবং সুন্দরভাবে পরীক্ষা আয়োজনের স্বার্থে। বিপ্রজিৎ আমাদের সাথেই থাকবেন। আমরা একটু সিলেট সরকারি মহিলা কলেজে যাব, সেখানে কেন্দ্রে রয়েছেন সহকর্মী মাধব কর্মকার, যাচ্ছি তার কাছে। মাধব, সিলেটে আপনি যে কেন্দ্রে রয়েছেন সেখানে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি কতটুকু নিশ্চিত করা হয়েছে এবং পরীক্ষার্থী যারা রয়েছেন তারা কি সব স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ করছেন কিনা?
পরীক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে আসলে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করছেন। এবং আমরা পরীক্ষা কেন্দ্রে যদি আপনাদেরকে দেখাই, এখানটায় যেটা করা হয়েছে, প্রথমেই ঢোকার পরপরই টেম্পারেচার টেস্ট করা হচ্ছে, অর্থাৎ যে তাপমাত্রা রয়েছে তাদের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে এবং তার পরবর্তী পর্যায়ে তাদেরকে হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড র্যাপ দেওয়া হচ্ছে হাতে, যাতে করে একদম স্বাস্থ্যবিধি অনুসরণ করে তারা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারে। এবং পরীক্ষা কেন্দ্রে সাধারণত যে ধরনের দূরত্ব মেপে আসন ব্যবস্থা করা হয় সেটি স্বাস্থ্যবিধি অনুসরণ করার জন্য একদমই যথেষ্ট। এই আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানটায় আসলে পরীক্ষার্থীরা তাদের সকল ধরনের ডিভাইস, ফাইল সবকিছু রেখে আসলে প্রবেশ করতে হচ্ছে এবং তাদের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে এবং বারবার স্বাস্থ্যবিধি অনুসরণ করার জন্য কিন্তু এখানটায় মাইকিংও করা হচ্ছে। সিলেটের 3টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে, প্রায় 5000 পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন। এর মধ্যে সিলেট সরকারি মহিলা কলেজ, মদন মোহন কলেজ এবং ওসমানী মেডিকেল কলেজ। তবে যে বিষয়টি জানাতে চাই, এই যে পরীক্ষার্থী, এই পরীক্ষার্থীদের সাথে আসে যে অভিভাবক, তারা মূলত স্বাস্থ্যবিধি অনুসরণ করছেন না। তারা মাস্ক ব্যবহার করলেও এখানটায় এই কলেজে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 1098 জন, কিন্তু এই পরীক্ষার্থীদের সাথে বেশিরভাগ অভিভাবক এখানটায় এসেছেন যারা স্বাস্থ্যবিধি অনুসরণ না করে এই পরীক্ষা কেন্দ্রের গেটের সামনে একদম জমায়েত হয়ে অবস্থান করছেন, যাতে করে এই সময়টাতে স্বাস্থ্য ঝুঁকি অনেকাংশেই বেড়ে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানটায় পরীক্ষার্থীদের সাথে আসা অভিভাবকদের বেশ জটলা এবং তারা এই চৌহাট্টা কলেজের গেটের সামনে অবস্থান করছেন। এখানটা আসলে নিরাপদ দূরত্ব বজায় রাখার যে প্রক্রিয়া সেটি কোনোভাবেই মানতে আমরা দেখতে পাচ্ছি না এবং আপনারাও নিশ্চয়ই সেটি অবলোকন করছেন। তো পরীক্ষার্থীরা স্বাস্থ্যবিধি অনুসরণ করলেও পরীক্ষার সাথে সম্পর্কযুক্ত পরীক্ষার্থীদের অভিভাবকরা কেউই এই স্বাস্থ্যবিধি অনুসরণ করছেন না। তারা এখানটায় ভিড় জমিয়ে রয়েছেন। এতে করে সিলেট অঞ্চলের স্বাস্থ্য বিধি কিন্তু অনেকটাই বেড়ে যাবে বলে আশঙ্কা করছেন অনেকে। উপরন্তু কিছুক্ষণ পরেই পরীক্ষা মূলত শুরু হবে, 10টা থেকে 11টা পর্যন্ত চলবে। তবে পরীক্ষা সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিরা আমাদেরকে বলছেন যে পরীক্ষা নিয়ে যত ধরনের স্বাস্থ্যবিধি অনুসরণ করা উচিত সবগুলি সম্পন্ন করা হয়েছে এবং হচ্ছে। মেডিকেল ভর্তি পরীক্ষার সর্বশেষ তথ্য সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাধব কর্মকার। কক্সবাজারের উখিয়া কুতুপালং বাজারে রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মারা গেছে 3 ব্যক্তি। তারা 3 জনের রোহিঙ্গা। আগুনে পুড়ে গেছে অন্তত 20টি দোকান। ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার রাত 3টার দিকে হঠাৎ করে কুতুপালং বাজারের একটি দোকানে আগুন লাগে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখায় আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই দোকানে ঘুমিয়ে থাকা 3 রোহিঙ্গা কর্মচারী দগ্ধ হয়ে মারা যায়। পুড়ে গেছে ছোট বড় 20টি দোকান। দমকল বাহিনী মৃত 3 জনের মরদেহ উদ্ধার করেছে, তবে এখনও আগুনের সূত্রপাত সম্পর্কে কিছুই জানা যায়নি। এর আগে গত 22 মার্চ বালুখালের 5টি রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যায় 9000 বসতঘর। এতে প্রাণ হারান 11 জন। আগুন যখনই লাগে তখন আমরা সাথে সাথে আমাদের 3টা ইউনিট, আমরা ক্রিয়া থেকে 2টা ইউনিট এবং রামু থেকে একটা ইউনিট আমরা কাজ করি। আমরা কাজ করার শেষে আমরা যখন আগুন নির্বাপন শেষে আমরা চার্জ করার এই সময় আমরা 3টা ডেড বডি একটা বাথরুমের মধ্যে পাই। 3টা একসাথে 3টা ডেড বডি বাথরুমের মধ্যে ছিল। ওরা বাঁচার জন্য বাথরুমের সেফটি ট্যাঙ্কের মধ্যে ঢোকার জন্য চেষ্টা করছিল। ইয়াবা পাচার রোধ, রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে কক্সবাজারের উখিয়া টেকনাফ সীমান্তের 48 কিলোমিটার এলাকায় কাঁটা তারের বেড়া দেওয়া হচ্ছে। নিশ্ছিদ্র টহল জোরদারের লক্ষ্যে নির্মাণ হচ্ছে সীমান্ত সড়ক। 100 কোটি টাকা ব্যয়ে সড়কটির নির্মাণ কাজ 2023 সালের মাঝামাঝি শেষ হবে বলে আশা করা হচ্ছে। খুব কাছ থেকে দেখা যায় পার্শ্ববর্তী দেশ মিয়ানমার। বিজিবির চোখ ফাঁকি দিয়ে সীমান্ত পেরিয়ে আসাও খুব একটা কঠিন নয়। এই পথ দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবা ঢুকছে বলে দীর্ঘদিনের অভিযোগ সীমান্তে বসবাসকারীদের। কখনো কখনো চলে আসে অনুপ্রবেশকারীদের বড় দলও। টহলের জন্য উপযুক্ত সড়ক না থাকায় ইয়াবা পাচার রোধ ও অনুপ্রবেশ ঠেকাতে বেগ পেতে হচ্ছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে। তাই এবার টেকনাফ থেকে ঘুমদুম পর্যন্ত এলাকায় নির্মাণ হচ্ছে সীমান্ত সড়ক। সড়কের 48 কিলোমিটার অংশে বসানো হচ্ছে কাঁটা তার। 2 লেয়ারের ফেন্সিং হবে, কনসার্টিনা ওয়্যার হবে এবং এই সীমান্ত ফেন্সিংয়ের সাথে সাথে আমরা প্ল্যান করছি যে সার্চ লাইট থাকবে, এই ওয়াচ টাওয়ারের সার্চ লাইট থাকবে, ফেন্সিংয়ে সেন্সর থাকবে, যাতে যে এবং এটা একটা সেন্ট্রাল মনিটরিং সিস্টেম থাকবে। বেড়িবাঁধ সহ বাঁধের উপর নির্মাণ করা হচ্ছে সড়ক, যার দায়িত্বে রয়েছে পানি উন্নয়ন বোর্ড। 51 কিলোমিটার যে বাঁধ আছে সেটির কাজ চলমান আছে এবং প্রায় 30% কাজ সমাপ্ত হয়েছে এবং বাকিগুলো আমাদের সংসদীয় ডিপিপি অনুমোদিত হলে আমাদের যে কাঙ্ক্ষিত যে অঙ্গগুলো আছে যেগুলো আমরা নির্মাণের জন্য টার্গেট করেছি সেগুলো সমাপ্ত করা হবে।
সীমান্ত সড়ক নির্মাণ হওয়ায় খুশি স্থানীয়রাও। মাদক চোরাচালান সহ অনেক অপরাধ কমার আশা তাদের। চলাচলের সুবিধা হচ্ছে। আর মনে করেন মানে এই সীমান্তরক্ষী যারা বাহিনী আছে মানে প্রতিনিয়ত মানে দিনের 24 ঘন্টা আমাদেরকে মানে প্রহরী দিচ্ছে। আইতে পারতো, এখন আইতে পারে না, দূরত্ব থেকে দেখা যায়। 2023 সালের জুনে সড়ক নির্মাণ শেষ হওয়ার আশা করা হচ্ছে। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। মাইক্রোসফটের সার্ভারের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক সহ 200-র মতো প্রতিষ্ঠানে সাইবার হামলা করেছে হাফনাম হ্যাকার্স গ্রুপ। সাইবার হামলা তদন্তে গঠিত সরকারি সংস্থা বিডিসার্টের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদন বলছে, এই হামলায় অনেক প্রতিষ্ঠানের গোপনীয় তথ্য ঝুঁকিতে পড়েছে। হামলার বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দপ্তরগুলোকে চিঠি দিয়েছে কম্পিউটার কেন্দ্রিক অপরাধ তদন্ত সংস্থা বিডিসার্ট। সংস্থা বলছে, এই হামলার ফলে বাংলাদেশ ব্যাংক, টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি, বাংলাদেশ আর্মি, এভার কেয়ার হাসপাতাল, ট্রাস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক সহ অনেক প্রতিষ্ঠানের তথ্য ঝুঁকিতে পড়েছে। গোয়েন্দারা বলছেন, অন্য হামলার তুলনায় এই হামলায় আর্থিক ক্ষতির ঝুঁকি অনেক বেশি। অভিযোগ উঠেছে, হাফনাম নামের এই হ্যাকার গ্রুপটি চীনের। যুক্তরাষ্ট্র সহ বেশ কিছু দেশ এদের আক্রমণের ঝুঁকিতে রয়েছে। বিশ্বব্যাপী হাজারো প্রতিষ্ঠান হাফনামের হামলার শিকার হয়েছে। বাংলাদেশের প্রায় 200টা প্লাস সার্ভার, যেটা আমাদের নেটওয়ার্ক অপারেশন সেন্টার থেকে মনিটরিং করার সময় এই 200টার উপরে সার্ভারের মধ্যে ওই হাফনিয়াম এক্সপ্লয়েট পাওয়া গেছে। রিকভার করতে হয় সেটার ডিটেলস সহ, মানে আমরা ওই রিপোর্টটা দিয়েছি যাতে করে সবাই মানে ওই রিপোর্টটা দেখে তাদের সার্ভারগুলোকে ওই রেস্টোর করতে পারে এবং এই হাফনিয়াম এক্সপ্লয়েট থেকে মুক্ত হতে পারে। বেলা 3টা থেকে সন্ধ্যা 6:30 নয়, বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত 21-এর বইমেলা খোলা রাখার প্রস্তাব প্রকাশকদের। লেখকরা মনে করেন, সাধারণের সুবিধার কথা বিবেচনায় রেখেই ঠিক করতে হবে সময়সীমা। জবাবে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার কথা জানিয়েছে বাংলা একাডেমি। করোনার কারণে ফেব্রুয়ারিতে না হয়ে 18 মার্চ শুরু হয় এবারের 21-এর বইমেলা। শুরুতে একবার 3টা 9টার সময়সীমা বদলে করা হয় বেলা 3টা থেকে রাত 8টা পর্যন্ত। 31 মার্চ সময় আরও কমিয়ে করা হয় 3টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত। এদিকে মেলার সময় কমানোর বিষয়টি জানেন না অনেক পাঠক। অনেকেই আবার সন্ধ্যা 6:30টায় বন্ধ হয়ে যাওয়ায় মেলায় আসতে পারছেন না। বইমেলার শুরুতে যে সময়টা ছিল, হঠাৎ করে করোনা পরিস্থিতির কারণে সময়টা চেঞ্জ হয়েছে, অনেকেই বিষয়টা জানে না। 3টা থেকে 5টা পর্যন্ত প্রচন্ড রোদ থাকে, কেউ আসতে পারেন না। ওই সন্ধ্যার দিকেই মানুষ আসেন, কিন্তু এসে দেখেন গেট বন্ধ। যেটা হবে ওইটা স্ট্রং নিয়ম হবে, হয় বন্ধ একেবারে স্ট্রংলি ওইটা বন্ধ, আর নয়তো চলবে। কোনো আলাপ আলোচনা ছাড়াই সময় কমানোর সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকাশকরা। বৃহস্পতিবার বাংলা একাডেমির কাছে করা হয়েছে সময় বাড়ানোর আবেদন। যে যদি আপনাদেরকে সময় কমাতে হয় তাহলে দুপুর 3টা যেটা আছে সেটাকে বিকেল 4টা করেন, বিকেল 4টা থেকে রাত্রি 8টা পর্যন্ত বইমেলা করেন, কিন্তু রাত্রি 8টার আগে বইমেলাটা শেষ হওয়া যুক্তিসঙ্গত নয়। লেখকরা বলছেন, সাধারণের সুবিধার কথা মাথায় রেখেই মেলার সময় ঠিক করা উচিত। দোদুল্যমান অবস্থায় ক্ষতির মুখে পড়বেন প্রকাশকরা। পাঠককে কিন্তু আপনি কখনো আটকে রাখতে পারবেন না, আসবেই পাঠক তার প্রিয় বইটির জন্য, তার প্রিয় লেখকের প্রিয় বইটির জন্য। 6টা থেকে 8টা পর্যন্ত করাও, তাহলে এখানে যারা প্রকাশক তাদের জন্য খুব সুবিধা, তারা কিছু বই বিক্রি করতে পারে, আর না তো মেলা বন্ধ করে দেওয়া উচিত আমি মনে করি। এছাড়া অন্যান্য বাণিজ্যিক কর্মকাণ্ডের সঙ্গে সঙ্গতি রেখে অমর 21 বইমেলা চলা উচিত বলেও মনে করেন লেখক প্রকাশকরা। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রমজানের আগে 2 সপ্তাহের ব্যবধানে 2 দফায় সরকারি সংস্থা টিসিবির সয়াবিন তেলের দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা। এবার প্রতি লিটারে 10 টাকা বেড়ে সয়াবিন তেল বিক্রি হচ্ছে 100 টাকায়। খোলা বাজারের সঙ্গে সমন্বয় করতে দাম বাড়ানো হয়েছে বলে দাবি টিসিবির। এমনিতেই কয়েক মাস ধরে অস্থির ভোজ্য তেলের বাজার। এমন অবস্থায় সীমিত আয়ের মানুষের ভরসা টিসিবি। ট্রাক থেকে তেল, চিনি, ডাল, পেঁয়াজ কিনতে দীর্ঘ অপেক্ষা, কিন্তু দাম বাড়ায় কমছে স্বস্তি। তেলের দামটা বাড়াইছে 10 টাকা প্রতি লিটারে, তো সেটা আমাদের মতন যারা নিম্ন আয়ের মানুষ, যা তাদের জন্য এটা অনেকটা কষ্টসাধ্য হয়ে যায়। আগের যে রেটে ছিল রেটে থাকলে ঠিক থাকতো।
গত 15 মার্চ খোলা ট্রাকে সয়াবিন তেলের দাম 80 টাকা থেকে 10 টাকা বাড়িয়ে 90 টাকা করে টিসিবি। 31 মার্চ আবারও 10 টাকা বাড়িয়ে 100 টাকা লিটার নির্ধারণ করেছে সংস্থাটি। পেঁয়াজের দামও কেজিতে বেড়েছে 5 টাকা। চিনি এখন 55 টাকা আর পেঁয়াজের কেজি 20 টাকা। আজকে তেল 1500, চিনি 1000, ডাল 1000, পেঁয়াজ 1000। টিসিবি বলছে বাজারে তেল চিনির দাম বেড়েছে। এখন মূল্য সমন্বয় না করা হলে সমস্যা হতে পারে, সে কারণে দাম বাড়ানো হয়েছে। আমরা বাজারের সাথে সমন্বয় করি যেন বাজারের সাথে সামঞ্জস্য লেভেলে থাকে। এই লেভেলটা চিন্তা করে অনেক সময় পূর্ণমূল্য পুনর্নির্ধারণ করা হয়ে থাকে। সেই লক্ষ্যে টিসিবি তেল এবং চিনির মূল্যটা পুনর্নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয় অনুমোদন ক্রমে। টিসিবির পণ্যের ক্রেতা সীমিত আয়ের মানুষ, বাড়তি দামে তারা চাপে পড়বে। তাই এই বিষয়ে নজর দেওয়ার আহ্বান ভোক্তাদের স্বার্থে কাজ করা সংগঠন ক্যাবের। করোনার কারণে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত মানুষের আয় রোজগার কমে গেছে। আয় যখন কমে যায় তখন যদি মূল্য বৃদ্ধি হয় তখন কিন্তু মানুষ সংকটে পড়ে এবং বর্তমানে একটা আয়ের সংকট চলছে, সাথে সাথে মূল্য বৃদ্ধিরও একটা সংকট চলছে। টিসিবির তথ্য মতে রমজান উপলক্ষে বাড়ানো হয়েছে ট্রাকের সংখ্যাও। বর্তমানে সারা দেশে 500টি ট্রাকের মাধ্যমে সয়াবিন তেল, মসুর ডাল, চিনি, পেঁয়াজ ও ছোলা বিক্রি করছে টিসিবি। আর খেজুর পাওয়া যাবে রোজা শুরুর 5-6 দিন আগে থেকে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রমজানের আগেই চাল, ডাল, তেল, চিনি সহ নিত্যপণ্যের দাম বাড়তি। পণ্যের সরবরাহ স্বাভাবিক হলেও দাম বৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীদের দুষছেন ক্রেতারা। দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি তাদের। এ বিষয়ে আরও জানাতে কারওয়ান বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, আমরা দেখেছি যে গতকালও টিসিবির পণ্যের দাম বেড়েছে। এক্ষেত্রে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের জীবনে অনেক বড় প্রভাব পড়তে যাচ্ছে। আজকের বাজার দর কেমন দেখছেন এবং টিসিবির কর্তৃপক্ষ থেকে এই বিষয়ে কি বলা হচ্ছে? দেখুন, বেশ কিছু বিষয় আমি আজকে রাজধানী কাঁচা বাজার যেমন কারওয়ান বাজার সহ অন্য কয়েকটি বাজার ঘুরে যে বেশ কিছু বিষয় আমার সামনে প্রতিমান হচ্ছে। যে এক কথা যদি বলা যায়, নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত সবাই কিন্তু নিত্যপণ্যের বাজার নিয়ে নাভিশ্বাসে অবস্থা উঠছে এবং সবাইকে অসন্তোষ প্রকাশ করছে। এই মুহূর্তে আমি রাজধানী কারওয়ান বাজারে আছি। যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, সেহেতু অন্যান্য দিনের তুলনায় আজকে ক্রেতা সমাগম ভিড়টাও অন্য দিনের তুলনায় বেশি। তবে গতকালকে জাতীয় সংসদ অধিবেশনে বাণিজ্যমন্ত্রী জনাব টিপু মুনশি তিনি কিন্তু প্রশ্ন উত্তর পর্বে জানিয়েছেন যে বাজারে দ্রব্যমূল্যের দাম সহনীয় রয়েছে এবং এটা বাড়তি কোনো প্যানিক সৃষ্টি করছে না। কিন্তু তার এই বক্তব্যের সাথে আসলে পুরোপুরি একমত নয় ভোক্তা সাধারণ। আমি রাজধানী বেশ কয়েকটি বাজারে ক্রেতা সাধারণের সাথে কথা বলেছিলাম। তার এই বক্তব্য নিতে তারা যেটা বলেছিল, বাজারে দামটা তাদের কাছে অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে এবং গত বছর এবং কয়েক মাসের ব্যবধানে তারা চিন্তা করে দেখে সেক্ষেত্রে তাদের বাড়তি টাকা গুনতে হচ্ছে। এবং 10 বছরে এবং টিসিবি কিন্তু গত পরশু দিনে গত 31 মার্চ কিন্তু ভোজ্য তেলের দাম 10 টাকা বাড়িয়েছে। 2 সপ্তাহের ব্যবধানে 20 টাকা বাড়িয়েছে 2 দফা। এবং বাণিজ্য মন্ত্রণালয় থেকে সয়াবিন তেলের যে সর্বোচ্চ দামটা নির্ধারণ করা হয়েছে সেটা কিন্তু 10 বছরের মধ্যে দেশের সর্বোচ্চ। পাশাপাশি রমজান উপলক্ষে চিনির দামটাও বাড়তি এবং কিছু ডালের দামটাও বাড়তি এবং শুকনো মরিচ রসুনের দামটাও কিছুটা বেড়েছে গত সপ্তাহের তুলনায়। আর যদি একটু স্বস্তির বিষয়টা আপনাকে বলা হয়, সেক্ষেত্রে সোনালী মুরগি এবং ব্রয়লার মুরগি অর্থাৎ মুরগির দামে কিছুটা হলেও এই সপ্তাহে ক্রেতা সাধারণ স্বস্তি পাচ্ছে। আমি যদি দামের বিষয়টা আপনাকে বলি, যে গত সপ্তাহে 360 থেকে 350 টাকায় সোনালী জাতের মুরগি বিক্রি হয়েছিল, সেটা আছে কিন্তু 310-320 টাকায় পাওয়া যাচ্ছে। আর ব্রয়লার মুরগি গত সপ্তাহে ছিল 160 থেকে 165 টাকা, আছে কিন্তু 155 টাকায় সেই ব্রয়লার মুরগি পাওয়া যাচ্ছে। যদি সামগ্রিকভাবে আপনাকে বলা হয়, সেক্ষেত্রে বাজারে দ্রব্যমূল্যের দাম নিয়ে ক্রেতা সাধারণ যেমন অসন্তোষ প্রকাশ করেছে, তারা বলছে যে রমজান সামনে রেখে এই মনিটরিং কার্যক্রমটা আরও জোরদার করতে, যেহেতু সবকিছু তাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। মূলত এই ছিল রাজধানীর কাঁচা বাজার থেকে সর্বশেষ। রাজধানীর কারওয়ান বাজারের কাঁচা বাজার থেকে নিত্যপণ্যের বাজার দর নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী শাহিদ আহমেদ। আপনারা দেখছেন সকাল 9টার 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। বিরতিহীন সংবাদে পরে অন্যান্য খবরের সাথে আরও যা দেখবেন। করোনা বাড়ার মধ্যেই পূর্ণ লোকবল নিয়ে চলছে তৈরি পোশাক কারখানা। জনবল কমালে ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়বে দাবি মালিকদের। বিশ্বে করোনায় আক্রান্ত 13 কোটি ছাড়ালো। একদিনে 11,500 মৃত্যু নিয়ে প্রাণহানি 28,39,000-এর বেশি।
দেশব্যাপী করোনার টিকা প্রয়োগের প্রায় 2 মাস গড়ালেও এখনও পাননি খাগড়াছড়ির দুর্গম এলাকার বাসিন্দারা। বিদ্যুৎ সংযোগ, মোবাইল ফোনের নেটওয়ার্ক এবং ইন্টারনেট সংযোগ না থাকায় এসব এলাকায় টিকার নিবন্ধন কঠিন। এতে দুর্গম এলাকায় হাজারো মানুষ থেকে যাচ্ছেন টিকা সুবিধার বাইরে। পাহাড়ি জেলা খাগড়াছড়িতে প্রায় 10 লাখ মানুষের বাস। দুর্গম এলাকা থেকে পাহাড়ি পথে চড়াই উতরাই পেরিয়ে যেতে হয় শহরে। বেশিরভাগ জায়গায় নেই মোবাইল ফোন, ইন্টারনেট কিংবা বিদ্যুৎ সংযোগ। এসব কারণে করোনার টিকা নিবন্ধন করতে পারছেন না এই এলাকার বাসিন্দারা। ইন্টারনেট না থাকার কারণে আমরা ভ্যাকসিনের জন্য আবেদনও করতে পারছি না, নিতেই পারতেছি না। হাজারের উপরে পরিবার আছে, কেউ করোনা ভাইরাসের ভ্যাকসিন যাতে এই পাহাড়ি এলাকায় যাতে জরুরিভাবে পৌঁছে দিই। ইপিআই এর মতো স্বাস্থ্যকর্মীদের দিয়ে কার্যক্রম চালালে নেটওয়ার্কের বাইরে থাকা লোকজনকে টিকার আওতায় আনা সম্ভব মনে করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। স্বাস্থ্যকর্মীরা যে গ্রামে গ্রামে গিয়ে টিকা প্রদান করে, ওইভাবে যদি হলে আমাদের প্রত্যন্ত অঞ্চলের লোকেরা টিকা পাওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করি আমি। দুর্গম এলাকায় স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে সচেতনতা বাড়াতে কাজ করছে সরকার। টিকার জন্য উপজেলা সদরে গিয়ে নিবন্ধনের পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন। যেহেতু এটা অনলাইনের মাধ্যমে করতে হয়, সুরক্ষা অ্যাপসে ঢুকে অনেকের মাঝে মধ্যে সমস্যা হয়। এই সমস্যাটা সবারই, যারা দুর্গম এলাকায় যেখানে নেট সমস্যা আছে ওদের কাছে আমরা পরামর্শ রেখেছি তারা উপজেলা সদরে কিন্তু সব জায়গায় নেট পাওয়া যায়, সেখানে এসে যেন তারা সম্পন্ন করে এবং আমাদের স্বাস্থ্যকর্মীরা তাদেরকে হেল্প করছে। গেল 7 ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত খাগড়াছড়িতে করোনার ভ্যাকসিন নিয়েছেন প্রায় 28,000 মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনার কারণে স্থগিত হলো 11 এপ্রিলে 371টি ইউনিয়ন পরিষদ, 11টি পৌরসভা ও লক্ষ্মীপুর 2 আসনের উপনির্বাচন। পরিস্থিতি স্বাভাবিক না হলে আর কোনো তফসিলও ঘোষণা করবে না ইসি। তবে আদালতের নির্দেশনা থাকায় পাবনার সুজানগর পৌরসভার ভোটগ্রহণ হচ্ছে 4 এপ্রিলে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে 19 জেলার 371 ইউপি, ষষ্ঠ ধাপের 11 পৌরসভা ও লক্ষ্মীপুর 2 আসনের উপনির্বাচনে ভোট হওয়ার কথা ছিল 11 এপ্রিল। তবে দেশে করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার নেতৃত্বে বৈঠকে বসে নির্বাচন কমিশন। সেখানে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 11 এপ্রিল 2021 তারিখে অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদের 275 লক্ষ্মীপুর 2 শূন্য আসনের নির্বাচন এবং প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং ষষ্ঠ ধাপের যে পৌরসভা নির্বাচন, এটাও আমরা সার্বিক করোনা পরিস্থিতি বিবেচনা করে এটাও নির্বাচন কমিশন স্থগিত ঘোষণা করেছে। করোনার কারণে এখন আর কোনো নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে না বলেও জানিয়েছেন ইসি সচিব। আর স্থগিত রাখা ভোটের তারিখ জানানো হবে পরিস্থিতি স্বাভাবিক হলে। সব নির্বাচনই স্থগিত থাকবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশন সবই এই সিদ্ধান্ত নিয়েছে। মানে করোনা পরিস্থিতি ভালো হলে এই নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে। পাবনার সুজানগর পৌরসভার নির্বাচন করতে নির্দেশ আছে আদালতের, তাই 4 এপ্রিল এই পৌরসভায় ভোট নেয়ার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অর্ধেক জনবল দিয়ে নয়, পূর্ণ সক্ষমতা নিয়েই চলছে তৈরি পোশাক কারখানাগুলো। শিল্প মালিকরা বলছেন, জনবল অর্ধেক করা হলে নেতিবাচক প্রভাব পড়বে উৎপাদনে, ক্রয়াদেশ চলে যাবে অন্য দেশে। তবে আগের মতো কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে চান তারা। মাসখানেক ধরেই ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, শনাক্তের হার ও মৃত্যু দুটোই বেড়েছে। এ অবস্থায় করোনা নিয়ন্ত্রণে 18 দফা নির্দেশনা দেয় সরকার। এতে বলা হয়েছে, জরুরি সেবা ছাড়া অফিস, আদালত, শিল্প কারখানা চালাতে হবে 50% জনবল দিয়েই। তবে এই নির্দেশনা বাস্তবায়ন শুরু হয়নি শ্রমঘন শিল্প তৈরি পোশাক কারখানায়। উদ্যোক্তারা বলছেন, গত বছর করোনা সংক্রমণের পর সরকার, আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO, ক্রেতাসহ সংশ্লিষ্টদের মতামত নিয়ে তৈরি করা গাইডলাইন অনুযায়ী চলছে কারখানা। BGME জানি যেরকম গত বছর করেছিল যে কমপ্লিট ফলো থ্রু ফ্যাক্টরি টু ফ্যাক্টরি, complete follow through with the policy makers, complete follow through with the financial institution, এইটা আপনার কন্টিনিউ করতে হবে BGME so that আমাদের মেম্বাররা জানি সব ক্ষেত্রে they are safeguarded against any kind of আপনার মানে mishap বা any kind of misfortune.
শিল্প মালিকেরা জানান, যদিও স্বাভাবিক সময়ের চেয়ে এখন ক্রয়াদেশ 20 থেকে 30 ভাগ কম, কিন্তু অর্ধেক জনবল দিয়ে তা উৎপাদন করা সম্ভব নয়। তাছাড়া ইউরোপ আমেরিকার কিছু দেশে করোনা সংক্রমণ কমে যাওয়ায় শিগগিরই বাড়তে পারে ক্রয়াদেশ। এই অবস্থায় উৎপাদন সক্ষমতা কমানো হলে অর্ডার হাতছাড়া হয়ে যাবে। 20% 30% অর্ডার কম আছে, কিন্তু আমাদের এইটার ডেলিভারি দিতে হবে। এই ডেলিভারিটা যদি কোনোভাবে অন্য একটি দেশে চলে যায় তাহলে সেটিকে ফিরিয়ে আনা কিন্তু অলমোস্ট ইম্পসিবল। আমরা কিন্তু এই আর্গুমেন্টটা ইউজ করেছিলাম যখন ফ্যাক্টরি রিওপেন করি, কারণ অর্ডার যদি একবার ভিয়েতনাম, অর্ডার যদি একবার কম্বোডিয়া, অর্ডার যদি ইন্ডিয়াতে চলে যায় তাহলে কিন্তু এই অর্ডারটা আর কোনোদিন ফিরে আসবে না। এদিকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, সরকারের নির্দেশনা স্থানীয় কার্যালয়গুলোতে পাঠানো হয়েছে, কিন্তু এই নির্দেশনা বাস্তবায়ন হবে কিনা সে প্রশ্নের সঠিক জবাব তারা দিতে পারেননি। আর শ্রম সচিব জানিয়েছেন, বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি অর্থবছরের মাত্র 9 মাসেই গত পুরো অর্থবছরের রেকর্ডকে অতিক্রম করেছে রেমিটেন্স। চলতি অর্থবছরে এ পর্যন্ত মোট রেমিটেন্স এসেছে 1860 কোটি 38 লাখ ডলার। সদ্য সমাপ্ত মার্চ মাসেও দেশে রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। এই মাসে প্রবাসীরা 191 কোটি 66 লাখ ডলার পাঠিয়েছেন। এই অর্থ গত বছরের একই সময়ের চেয়ে 44% বেশি। বিগত বছরের মার্চে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছিল 127 কোটি 63 লাখ ডলার। রেমিটেন্সের ওপর 2% হারে সরকারের প্রণোদনা, প্রবাসী আয় পাঠানোর নিয়মকানুন সহজ করে দেয়া সহ বিভিন্ন সংস্কারমুখী পদক্ষেপের ফলেই প্রবাসী আয় বেড়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। দেশে প্রথমবারের মতো বেসরকারি জেটিতে ভিড়েছে আমদানি পণ্যবাহী বিদেশি জাহাজ। প্রায় 15,000 মেট্রিক টন ইস্পাত শিল্পের কাঁচামাল নিয়ে কর্ণফুলী ড্রাইডকের জেটিতে ভিড়েছে জাহাজটি। বেসরকারি জেটি চালু হওয়ায় চট্টগ্রাম বন্দরে জাহাজ জট কমা এবং পণ্য খালাস দ্রুত হওয়ার পাশাপাশি আমদানিকারকদের বিপুল অর্থ সাশ্রয়ের আশা সংশ্লিষ্টদের। সম্প্রতি চট্টগ্রাম বন্দরে আমদানি পণ্য বাড়তে থাকায় তৈরি হয়েছে জাহাজ জট। বিশেষ করে সাধারণ পণ্যবাহী জাহাজগুলোকে বন্দরের বাইরে অবস্থান করতে হচ্ছে কয়েক সপ্তাহ। ফলে আমদানি সংশ্লিষ্টদের গুনতে হচ্ছে মোটা অঙ্কের বিলম্ব মাশুল। পরিস্থিতি উত্তরণে কর্ণফুলী নদীর দুই পারে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের জেটি ব্যবহারের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর। সেই প্রেক্ষাপটে মঙ্গলবার প্রথমবারের মতো বেসরকারি জেটিতে ভিড়ল এই জাহাজ। জট কমাতে এই উদ্যোগকে কার্যকরী বলছে বন্দর সংশ্লিষ্টরা। আমাদের যে কোনো ভাবে হোক বন্দরের জটটা কমাতে হবে। জাহাজ যদি আউটারে দীর্ঘদিন বসে থাকে, এটা জাহাজ মালিকদের লস, বন্দরেরও ভাবমূর্তি যথেষ্ট ক্ষুণ্ণ হয়। 154 মিটার দীর্ঘ এই জাহাজটি ইস্পাত শিল্পের 15,221 টন কাঁচামাল নিয়ে যখন জেটিতে ভিড়েছে তখন বহির্নোঙরে অপেক্ষায় আরও 9টি। এটা দেশের জন্য, বন্দরের জন্য, দেশবাসীর জন্য এটা একটা বিশাল সুখবর আমি মনে করি। এটা একটা মাইল ফলক দেশের জন্য। যদি এইভাবে আরও যদি এক্সটেনশন করা যায় তাহলে আমাদের ব্যবসায়ীরা অনেক খুশি হবে এবং নিরাপদে ব্যবসা করতে পারবে। তবে বেসরকারি জেটিতে অবকাঠামোগত বেশ কিছু অসুবিধা রয়েছে বলে মনে করে শিপিং এজেন্ট। এছাড়া পণ্য পরিবহনেও পাড়ি দিতে হবে লম্বা দূরত্ব, যাতে কিছুটা ভোগান্তি বাড়বে আমদানিকারকদের। অবকাঠামো এবং দূরত্বর কারণে আগে যেখানে মেইন জেটিতে কাজ হলে সেখানে দূরত্বটা কম ছিল, এখানে হয়তো সেটা আর একটু বেশি হবে। আমদানিকারকের চাহিদা ও জট কমাতে এর আগে অনিয়মিতভাবে কর্ণফুলী নদীতে বিভিন্ন সরকারি সংস্থার জেটি ব্যবহার হয়ে আসছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বিশ্বে বিলুপ্ত প্রায় প্যালাসিস ঈগলের দেখা মিলেছে টাঙ্গুয়ার হাওরে। এবছরের শুমারিতে এই অভয়াশ্রমে পাওয়া গেছে 39 প্রজাতির 61,000 পাখি। তবে নির্বিচারে হিজল করচ গাছ নিধনে কমছে আশ্রয়স্থল। অবৈধ কারেন্ট জালে মাছ শিকারে কমছে পাখির খাবার। পরিবেশ অধিদপ্তরের নজরদারি না থাকায় দেশের দ্বিতীয় রামসার এলাকার জীববৈচিত্র্য হুমকিতে, বলছেন পরিবেশবিদ ও পাখি গবেষকেরা। টাঙ্গুয়ার হাওরের আদুরে নাম 9 কুড়ি কান্দার 6 কুড়ি বিল। দেশের উত্তর পূর্বের বিশাল এই জলাভূমিতে আপন খেয়ালে সমৃদ্ধ হয়েছে প্রকৃতি। এবছর টাঙ্গুয়ায় পাখি আসা শুরু ডিসেম্বরে। সুদূর সাইবেরিয়া, মঙ্গোলিয়া সহ শীতপ্রধান দেশে খাবার সংকট হলে এরা ডানা মেলে ভাটির দেশে।
এবছর হাওরে আইউসিএন ও বার্ড ক্লাবের পাখি শুমারিতে ৩৯ প্রজাতির ৬১,১২৫ পাখি দেখা মেলে। মার্চের শুরুতে কিছু পাখি ফিরে গেলেও ছানা ফোটানোর জন্য থেকে গেছে লালশির হাঁস, শোভেলার, বেগুনি কালেম কাস্তে চড়া, কাদা খোঁচার সঙ্গে আছে বিশ্বের বিলুপ্তপ্রায় প্যালাসিস ঈগলও। এই অঞ্চলটাতে বাসা করছে এবং বাচ্চা দিচ্ছে আর কি প্রতি বছর খুবই সফলভাবে। অন্যান্য দেশের মধ্যে সবচেয়ে ভালো জায়গা হলো এই অঞ্চলের টাঙ্গুয়ার হাওর এবং এই হাওর অঞ্চল আর কি, বিশেষ করে টাঙ্গুয়ার হাওর। সো প্যালাসিস স্পিসিগুলোর জন্য এক প্রকার স্বর্গই বলা যায় এই টাঙ্গুয়ার হাওর। পরিবেশবাদীরা বলছেন টাঙ্গুয়ার হাওরে করজ হিজল গাছ উজাড় হচ্ছে। হিজল করজ গাছ ওইখানে জ্বালানির সংকটের জন্য হয়তো তারা নিয়ে যায়, অথবা বিলের হিজারা যারা আছে তারা বিলে নিয়ে হিজল করজের ডাল ফেলে, কিন্তু ওই যে গাছগুলো লাগানোর কোনো উদ্যোগ নেওয়া হয় না। টাঙ্গুয়ার আরেক বিপদ শত শত হাঁসের খামার। খাবারের জন্য খামারের হাঁস হাওরে ছাড়েন স্থানীয়রা। এতে পরিযায়ী কিছু পাখির সঙ্গে আসা অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস খামারে নিয়ে যায় এরা। যেখানে এত হাঁস থাকে, বুনো হাঁস যেমন টাঙ্গুয়া হাওর, সেখানেও আপনি দেখবেন সব এই হাঁসের খামারিরা হাঁস নিয়ে ওখানে চলে গেছে। তারা ওখানে হাজার হাজার হাঁস আপনি যে কোনো দিন দেখবেন বুনো হাঁসের সাথে খাচ্ছে, ভেসে বেড়াচ্ছে। এটা একেবারে আমাদের এক্ষুনি বন্ধ করতে হবে। হাওরের কারেন্ট জালে নির্বিচারে চলছে মাছ ধরা। নলখাগড়ার ঝোপ বা পানিতে পাতা ফাঁদে আটকা পড়ে মারা যাচ্ছে খোপা ডুবুরি, পানকৌড়ি। কারেন্ট জাল দিয়ে মাছ মারার ইতিহাস বা ঘটনা কিন্তু আমরা সবাই জানি, কিন্তু এই জালে পাখি শিকার করার ঘটনা আমরা এই টাঙ্গুয়ার হাওরে এসে দেখলাম। যদিও রামসার সাইট খ্যাত এই স্থানটি সম্পূর্ণরূপে সংরক্ষিত, এখানে মাছ শিকার করা নিষিদ্ধ, কিন্তু আমরা এরকম কারেন্ট জাল, অসংখ্য কারেন্ট জাল আমরা পুরো এই টাঙ্গুয়ার হাওর জুড়ে দেখেছি, যেখানে মাছের পাশাপাশি পরিযায়ী পাখি এবং স্থানীয় পাখিরা আটকা পড়ে মারা যাচ্ছে। এই এলাকায় পাখি কমে যাওয়ার পেছনে অন্যতম কারণ হিসেবে দেখছেন পাখি বিশেষজ্ঞরা। শুধু পাখি নয়, বিশাল এই জলাধারে ১৪০ প্রজাতিরেরও বেশি স্বাদু পানির মাছের অভয়াশ্রম। তাই সবুজ এই স্বর্গরাজ্য সংরক্ষণে লাগবে কড়া নজরদারি। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সুনামগঞ্জ। বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১৩ কোটি ছাড়ালো। এর মধ্যে সবচেয়ে বেশি ইউরোপে আক্রান্ত ৩,৯৮,০০,০০০। একদিনে ৭ লাখের বেশি মানুষের দেহে শনাক্ত হয়েছে এই ভাইরাস। একদিনে ১১,৬৮৮ জনের মৃত্যু নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ২৮,৪০,০০০-এর বেশি। ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু হয়েছে ব্রাজিলে। প্রাণ গেছে ৩,৬৭৩ জনের, আক্রান্ত ৮৯,০০০-এর বেশি। ৪ মাস পর ভারতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে। প্রাণ গেছে ৪৬৮ জনের। নতুন শনাক্ত ৮১,০০০-এর বেশি। এই সংখ্যা ৬ মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ। দেশটিতে মোট আক্রান্ত ১,২৩,০০,০০০। মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচির বিরুদ্ধে সরকারি গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগ এনেছে দেশটির জান্তা সরকার। বৃহস্পতিবার তার আইনজীবী খিন মং জাও বিষয়টি নিশ্চিত করেন। সুচির বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে এটি সবচেয়ে গুরুতর অভিযোগ বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এই আইনে দোষী সাব্যস্ত হলে সুচির ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলেও জানায় তারা। এদিকে ১ ফেব্রুয়ারির সামরিক অভ্যুত্থানের পর থেকে সেনা বিরোধী আন্দোলনের নিরাপত্তা বাহিনীর হামলায় এ পর্যন্ত ৫৩৬ আন্দোলনকারীর মৃত্যু হয়েছে, যার মধ্যে ৪০ জনেরও বেশি শিশু রয়েছে বলে জানিয়েছে সেভ দ্য চিলড্রেন সংস্থা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি কাপের ফাইনালে আজ কেনিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা শুরু সন্ধ্যা ৭টায়। শিরোপার লক্ষ্য নিয়ে মিশন শুরু করে বাংলাদেশ। ধারাবাহিকতা রেখে টানা ৪ ম্যাচ জিতে শীর্ষে থেকেই উঠে ফাইনালে। চ্যাম্পিয়ন হতে শতভাগ দেওয়ার প্রত্যয় লাল সবুজদের। কোচ ম্যানেজমেন্টও উজ্জীবিত রেখেছে দলকে। অন্যদিকে রুদ্ধশ্বাস প্লে অফে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে এসেছে কেনিয়া। লিগ পর্বে দুই দলের লড়াই হয়েছিল জমজমাট, যেখানে নার্ভ ধরে রেখে ম্যাচ জিতে নেয় স্বাগতিকরা। বিশ্বকাপ জিতে অবসরে যেতে চান সাকিব আল হাসান। না জিতলে খেলবেন ২০২৭ পর্যন্ত। বৈশাখী মেলা উপলক্ষে দারাজের অনলাইন আড্ডায় মজা করে এই কথা বলেছেন সাকিব। ওয়ার্ল্ড কাপ জিতবে কবে? ২০২৩। কেন? আমার শেষ ওয়ার্ল্ড কাপ। ওকে, এটা কিন্তু রেকর্ডেড। হ্যাঁ, ২০২৩ আবার ওয়ার্ল্ড কাপ জিতছি। ওকে, যদি না জিতি তখন এই ক্লিপটা ছেড়ে দিতে হবে।
না জিতলে তখন 27 পর্যন্ত খেলবো। মানে ওয়ার্ল্ড কাপ জিতিয়েই তারপরে আপনি রিটায়ারমেন্টে যাবেন, তাই তো? ইনশাআল্লাহ। ভেরি গুড স্ট্র্যাটেজি। নেপাল প্রিমিয়ার লিগে ফুটবলারদের পারিশ্রমিক আহামরি কিছু না হলেও ক্লাব ব্যবস্থাপনার সুবাদে উঠে আসছে প্রতিভা। দেশের গণ্ডি পেরিয়ে যারা বিদেশেও খেলছেন, কিন্তু বাংলাদেশে কেন নয়? একসময় বিপিএলে খেলা নেপালের হেড কোচ বালগোপাল মহারাজন কথা বলেছেন বাংলার ফুটবলের দুর্বলতা নিয়ে। নেপালের প্রিমিয়ার লিগে ফুটবলারদের পারিশ্রমিক কম, তারপরও ক্লাব ব্যবস্থাপনা আর স্থানীয় খেলোয়াড়দের আধিক্যে জাতীয় দলে উঠে আসছে প্রতিভাবান ফুটবলার। দেশের গণ্ডি পেরিয়ে রোহিত চাঁদ খেলছেন ইন্দোনেশিয়ান লিগে। রঞ্জিত বিমলরা মেসি রোনালদোর মতোই জনপ্রিয় নিজ দেশে। একসময় ব্রাদার্সের হয়ে খেলার পাশাপাশি কোচিংয়ের দায়িত্বে থাকা নেপালের বর্তমান কোচের চোখে ধরা পড়েছে বাংলাদেশের ফুটবলের দুর্বলতা। কিছুটা অবাক হয়েছি বাংলাদেশের পারফরমেন্সে। আমি জানি সেখানে লিগের মান বেশ ভালো, কিন্তু ফুটবলাররা কৌশলগত দিক থেকে পিছিয়ে পড়ছে। শুনেছি জাতীয় দলের অনেকেই লিগে নিয়মিত খেলার সুযোগ পান না, এতে ফুটবলাররা ঠিকভাবে গড়ে উঠছে না। আনফাও তৎপর ফুটবলের উন্নয়নে। একাডেমি পরিচালনা, ফুটবলার বাছাই, ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজন করে ফুটবলের জোয়ার এনেছে দেশটিতে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও সাব সভাপতির সঙ্গে আমি দেখা করেছিলাম। আমাদের দেশের ফুটবল কাঠামো সম্পর্কে তাকে জানিয়েছি। বয়সভিত্তিক ফুটবলে আমরা জোর দিয়েছি। বেশি বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার চেষ্টা থাকে আমাদের। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে 15 ধাপ এগিয়ে নেপাল। 2016 সালের সেপ্টেম্বরের পর কখনো এই র্যাঙ্কিংয়ে নেপালকে টপকাতে পারেনি বাংলাদেশ। নেপালের ফুটবলের অগ্রযাত্রার আরও একটি কারণ এই দশরথ রঙ্গশালা। স্টেডিয়ামের আউটফিল্ড, গ্যালারি, ড্রেসিং রুম সবকিছুই আধুনিক মানের। ফিফার নির্দেশিত প্রায় সব শর্তই পূরণ হয়েছে এখানে। তাই যতদিন বাংলাদেশে একটি পূর্ণাঙ্গ ফুটবল স্টেডিয়াম তৈরি না হচ্ছে, হয়তো বাংলাদেশের ফুটবল ততদিন পিছিয়েই থাকবে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দশরথ স্টেডিয়াম, কাঠমান্ডু, নেপাল। বিশ্ববিখ্যাত সব গোলাপের সংগ্রহ করে তাক লাগিয়ে দিয়েছেন পাবনার এক ব্যাংক কর্মকর্তা। তার ছাদ বাগানে রয়েছে প্রায় 300 জাতের গোলাপ ফুল। পাবনার ঈশ্বরদীর শাহপুর ইউনিয়নে পাঠশালা মোড়ের বাসিন্দা দানিয়াসুল আলম শামীম 5 বছর আগে রাজশাহী এক পুষ্পমেলায় 100 জাতের গোলাপ দেখে মুগ্ধ হন। এরপর থেকে নিজেও শুরু করেন গোলাপ চাষ। গোলাপের প্রতি ভালোবাসা থেকে সময়ের সাথে সাথে বাড়িয়েছেন বাগানের কলেবর। যেখানে খোঁজ পান গোলাপের নতুন প্রজাতির, সেখানেই ছুটে যান তিনি। এশিয়ার সবচেয়ে বড় গোলাপ নার্সারি ভারতের খড়গপুরের পুষ্পাঞ্জলি থেকেও সংগ্রহ করেন গোলাপের অনেক জাত। 5 বছরে আমি প্রায় 300 মতো সংগ্রহ করেছি এবং এই সংগ্রহ অব্যাহত আছে। এই বছরও গেছে। সংগ্রহের জন্য কিছু ভ্যারাইটি আসবে, এভাবে প্রত্যেক বছর ভ্যারাইটি বাড়ছে আর কি। ব্যাংকে চাকরির বাইরে পাওয়ার সময়ের পুরোটুকুই ব্যয় করেন বাগানে। প্রথম দিকে গোলাপ নিয়ে মাতামাতিতে পরিবারের সদস্যরা কিছুটা বিরক্ত হলেও এখন সবাই মিলে পরিচর্যা করেন গোলাপ বাগানের। পাগলমোটা প্রথম দিকে তো ভালোই লাগতো না, এখন মোটামুটি একটু ভালো লাগে। আমার খুব একটা পছন্দ ছিল না, পরবর্তী আস্তে আস্তে দেখি গোলাপ যখন ফুটলো দেখতে ভালোই লাগে, তখন আমিও তখন উৎসাহিত হলাম কিছুটা। ব্যক্তি উদ্যোগে গোলাপের এমন সংগ্রহের সুনাম ছড়িয়েছে নানা জায়গায়। দূর দূরান্ত থেকেও প্রায়ই তার বাগান দেখতে আসেন দর্শনার্থীরা। আমার অনুভূতি হয়েছে যে এটা আসলে বাংলাদেশে বিরল। আমরা চাই যে শামীমের মাধ্যমে এই ঈশ্বরদীর নামটি এই গোলাপের মধ্য দিয়ে আরও উজ্জ্বল হোক। এখন গোলাপের নতুন জাত উদ্ভাবনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে শামীম। কৃষি বিভাগও এই কাজে সহায়তা করতে প্রস্তুত। বিভিন্ন জাত সিলেকশন করছি আমি, কয়েকটা জাত, যে কোন জাতের সাথে কোনটা ক্রস করব। একটা নতুন যদি জাত তৈরি করতে পারি, তা সেটা আমি বঙ্গবন্ধুর নামে এই জাতটা তৈরি করতে চাই। আমরা তাকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে দিতে পারবো এবং সম্প্রসারণের জন্য যদি রুট স্টকের কোনো ঝামেলা হয় না পায়, তাহলে কোথায় পাওয়া যাবে সে ব্যাপারে আমি তাকে সহযোগিতা করতে পারবো। ব্যক্তি উদ্যোগে গোলাপের এমন সংগ্রহকে প্রয়োজনীয় স্বীকৃতি ও সহায়তা দিয়ে উৎসাহিত করার আহ্বান স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আর এই ছিল সকাল 9টার বিরতিহীন সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।